এবং স্বাধীন উনিশশো ৭১ সালে আওয়ামী লীগ স্বাধীন করলেও তাদের ১৯৭১ সালে স্বাধীনতা আওয়ামী লীগ একনায়কতন্ত্র, স্বৈরাচার এবং নিপীড়ন ব্যবস্থা কায়েম করেছিল, যার প্রথম পদক্ষেপ ছিল রক্ষী বাহিনী গঠন। এই রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে দেশের মানুষকে অত্যাচার করা হয়েছিল, নিপীড়ন করা হয়েছিল, গুম করা হয়েছিল। এবং শুধু তাই নয়, এই সালের নিশিরাতের নির্বাচন, যা ওনাকে লাইলাতুল ইলেকশনও বলেন, তারপরে আমি এবং দাবির নির্বাচন বহু আলোচনা শুনেছি, কিন্তু এটা সূত্রপাত ঘটেছিল ১৯৭৩ সালের প্রথম সংসদীয় নির্বাচনে। ওই সময় বিরোধী কণ্ঠস্বর তেমন ছিল না বললেই চলে। একমাত্র বিরোধী কণ্ঠস্বর মেজর জলিল সাহেব নির্বাচিত হবেন, এবং এই নির্বাচনকে ঠেকানোর জন্য, নির্বাচনকে জনগণের রায়কে প্রলম্বিত করার জন্য বরিশাল থেকে তার নির্বাচনী এলাকায় হেলিকপ্টার করে ব্যালট বাক্স ঢাকায় নিয়ে এসে তাকে পরাজিত করা হয়েছিল, পরাজিত দেখানো হয়েছিল। আমরা প্রত্যেকটা যে অভিযোগে এখানে আনয়ন করেছি, বর্ণনা দিয়েছি, তার তথ্যসূত্র আমরা বর্ণনা করেছি এবং ওই ৫টা ভলিউমে আমরা দাখিল করেছি। এরপরে এই আওয়ামী লীগ শাসন আমলের আরেকটা দিক হচ্ছে ১৯৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিলেন। একটি হিসাবে দেখা যায় গড়ে প্রতিদিন ১৫,০০০-এর বেশি লোক মারা যেত। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন, স্বাধীনতা, মুক্তি এবং বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন নিয়ে যে মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল, সেই স্বপ্নকে ভুলণ্ঠিত করে ১৯৭৫ সালের ২৫শে জানুয়ারি বাংলাদেশ সংবিধানে ৪র্থ সংশোধনী আনয়ন এবং বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ অর্থাৎ বাকশাল নামক সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা করে বাংলাদেশে চূড়ান্তভাবে একটি একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়। বাকশাল গঠনের পর অন্যান্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের স্বাধীনতা সীমিত করা হয়, সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় এক ব্যক্তি অর্থাৎ শেখ মুজিবুর রহমানের হাতে। সাধারণ নির্বাচন বা উপনির্বাচনে কোনো প্রার্থী হওয়ার কোনো সুযোগ ছিল না, যদি না তিনি বাকশাল প্রধান শেখ মুজিবুর রহমান কর্তৃক মনোনীত হতেন। এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে মুক্ত সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। সরকার নিয়ন্ত্রিত 4টি পত্রিকা, দৈনিক বাংলা, ডেইলি বাংলাদেশ টাইমস, ডেইলি বাংলাদেশ অবজারভার এবং সাপ্তাহিক বিচিত্রা বাদে সকল পত্রিকার প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। এই 4টি অনুমোদিত পত্রিকাতেও সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা করে মানুষের মৌলিক অধিকার খর্ব করা হয়। বিরোধীদেরকে বিনা বিচারে আটক রাখার জন্য সংবিধান সংশোধন করে নিবর্তনমূলক আটক রাখার বিধান সম্বলিত আইন পাশ করার সুযোগ করে দেওয়া হয়। এই সদ্য স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়, দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রের দিকে ধাবিত করে। বাকশাল গঠনের প্রতিবাদে পার্লামেন্ট ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ব্যারিস্টার মইনুল হোসেন। বাকশালে যোগদান না করায় রাজশাহী সদর আসনের এমপি জনাব মঈনুদ্দিন আহমেদ মানিক সংসদ সদস্য পদ বাতিল করে দেওয়া হয়। ১৯৭৫ সালের 15ই আগস্ট পট পরিবর্তনের পর একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃযাত্রা শুরু করে। এই সুযোগে বাকশাল চেতনাধারী আওয়ামী লীগ সরাসরি একদলীয় শাসনের কথা না বললেও বহুদলীয় শাসনের মোড়কে তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে থাকে। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে নয়, তাদের লুটপাটের ঐতিহ্য অনুসরণ করে শেয়ার বাজার লুট করে। ২০০১ সালে সাধারণ নির্বাচনে 4 দলীয় জোটের কাছে তারা নির্বাচনে পরাজিত হয়। ২০০৮ সালে সেনা সমর্থিত সরকার অধীনে একটি সাজানো এবং পাতানো নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়। সেই শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটি তখন থেকেই গণতন্ত্রের মোড়কে শেখ মুজিবুর রহমান প্রবর্তিত বাকশালী একনায়কতন্ত্র নতুন আওয়ামীকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ষড়যন্ত্র শুরু করে। এই আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদের যে 15 বছর, তার মধ্যে বেশ কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করেছি। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করা। জি, এই ক্ষেত্রে আমরা কয়েকটা সাবটাইটেল করেছি। এক হচ্ছে ২০০৮ সালে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগের ক্ষমতা দখল ও ক্ষমতা কুক্ষিগত করার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা।
দোসরা জানুয়ারি 2007 সালের সশস্ত্র বাহিনী সামরিক শাসন কর্তৃক ক্ষমতার ব্যাক জোরে ক্ষমতায় এসে 100 তাদেরকে ক্ষমতা আনার জন্য যে প্রক্রিয়াটা অনুসরণ করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল 130টা সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে তাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপরে মাননীয় ট্রাইব্যুনাল এবং দেশবাসী সকলেই জানেন যে 2014 সালে কিভাবে একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আর 2018 সালের বেশিরভাগের নির্বাচন, যেটা একটু আগে আমি বললাম যে এটাকে অনেকে লাইলাতুল ইলেকশনও বলে থাকে। এরপরে এই 2018 সালের নির্বাচন ব্যাপকভাবে সমালোচিত হওয়ার পর তার এক নতুন পদ্ধতি, নতুন সিস্টেম, নতুন উদ্ভাবনী শক্তির মূল্যে আবিষ্কার করলেন আমি এবং দামির নির্বাচন। যেহেতু বিরোধী দল কেউ নির্বাচনে অংশগ্রহণ করলো না, এই জন্য তারা তাদের প্রার্থীকে দামি প্রার্থী হিসাবে দান করালেন। অর্থাৎ সরকারি দলের লোক সরকারি দলের বিরুদ্ধে কথা বলছে, সরকার বিরোধী দল বলছে সরকার দুর্নীতি সূত্র আমরা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করেছি। এবং জি এরপরে পিলখানা ট্রেজেডি, ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ক্ষমতা গ্রহণের পরপরই আওয়ামী লীগ টার্গেট করে সেনাবাহিনীকে, পরের পৃষ্ঠা 10, 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর পরিবর্তিত নাম বিজেপি সদর দপ্তরে তথাকথিত বিদ্রোহ নামে সেনাবাহিনী 57 জন দেশপ্রেমিক চৌকো সেনা অফিসার 74 জনকে হত্যা করেন। বিদ্রোহকালীন সময় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করতে তৎকালীন আওয়ামী লীগ সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাকাণ্ডকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে জনগণের জোরালো দাবি সত্ত্বেও বিডিআর বিদ্রোহ প্রসঙ্গে একটা প্রহসনমূলক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ষড়যন্ত্রের হোতাদেরকে বাদ দিয়ে কেবলমাত্র মাঠে থাকা সৈনিক ও জওয়ানদের বিচার কার্য পরিচালনা করেছে। 5ই আগস্ট বিপ্লবের পর এই রহস্য পুনরুদ্ধারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এরপরে 20 পৃষ্ঠাতে শাপলা চত্বরের গণহত্যা 1-3-13। 5ই মে রাতের অন্ধকারে সমাবেশে অবস্থান ও নিরস্ত্র এটি মাদ্রাসা ছাত্র সহ ছাত্র জনতার উপর রাতের অভিযান পরিচালনা করে অগণিত মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই অপারেশনের নিষ্ঠুরতা ও হত্যাযজ্ঞ যেন দেশবাসী জানতে না পারে, এই জন্য তাৎক্ষণিকভাবে সরাসরি সম্প্রচাররত দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি নামে 2টি ইলেকট্রনিক মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। এই সংবাদ এর মাঝের অংশে আছে অধিকার নামক একটি সংগঠনের হত্যাকাণ্ডের বিষয়ে বর্ণনা দেওয়া, তা প্রধানের বিরুদ্ধে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 21। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তার মেয়াদকালে ভিন্ন মতাবলম্বী, মানবাধিকার কর্মী, বিরোধী দল সহ যে কোনো ধরনের ভিন্ন মতের নিপীড়ন ও নিষ্পর্শনের সমর্থক হয়ে উঠেছিল। এই সময় একটা রিপোর্টে দেখা যায় নিখোঁজ হয়েছিল 416 জন, আর একটা রিপোর্টে দেখা যায় 611 জন। তার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচের বক্তব্য এর মধ্যে 383 জন আর ফিরে আসেনি। প্রতিবেদনে 86 জনের গুমের কথা উল্লেখ হয়েছে। এবং এরই ধারাবাহিকতায় এই নিষ্ঠুরতা এবং গুম খুনের সুরাহা না করে 2001 সালে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপর মানবাধিকার চরম লঙ্ঘন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে হচ্ছে তৎকালীন স্বৈরাচার 23 নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পেজ 23 নারায়ণগঞ্জের 7 খুন, কাউন্সিলর একরাম হত্যাকাণ্ড, ডাক্তার কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের একটু বর্ণনা আমি দিতে চাই। তেসরা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপজেলা যুবলীগের দীর্ঘদিনের সভাপতি একরামুল হক, যাকে ওই বছর 26শে গভীর রাতে অতীত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করে উল্লেখিত আক্রমণ ও অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিদের মার্ডার, অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার নির্দেশ, প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর
32AGH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অপরাধ 3, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তায় সম্পৃক্ততা, তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল গণভবন থেকে নির্দেশে যেন গণভবন আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 1 নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশ এলাকা। ঘটনার তারিখ 14 জুলাই 2024 থেকে 16 জুলাই 2024 তারিখ। অপরাধের ধরন মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা। মালিয়ার এখানে আমি অ্যাড করতে চাই, এই পোস্টমর্টেম রিপোর্ট 4 বার তারা পরিবর্তন করতে বাধ্য করেছিল ডাক্তারকে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন, মিথ্যা বর্ণনা, মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32AGH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ, হ্যাঁ এটা মানে এটা অভিযোগের বিবরণ ইতিমধ্যে বলে ফেলেছি, এটা না পড়ে আমি পেজ 124 থেকে বলছি। এর অংশ হিসাবে 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত ও ছত্রভঙ্গ হয়ে গেলেও সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ committed offences by participation by their superior commandment, instigation, incitement, abatement, and facilitation. In the formal charge, we brought a number of 5 charges. 5 or 6? Five. Number 5 charges. Categorically narrating how the hellish occurrences within the ambit of the charges take place. He has illustrated in details the modus operandi of the occurrences and specified how the supreme commanders, that is the accused number 1, Sheikh Hasina, number 2, Asadujaman Khan Kamal, and number 3, Abdullah Al Mamun. Directed the forces, law enforcing agencies, and their party activists to heal the struggling people, particularly the students. It has also been emphatically
asserted by the learned prosecutor that the accused, particularly accused number 1, directed to use lethal weapons and helicopter and also drone to kill the people in the movement. In consequence of which a good number of people were killed and a large number of people have been seriously injured. সংখ্যা আছে নাকি আপনার? আমরা বলেছি 1400 শহীদ নিহত এবং আহত হয়েছে 25,000. Number তো পরে লিখে দিন। মানে in support of the numbers we have submitted the documents as well. লিখে দিন। It has also been submitted by the land. It has also been stated by the learned prosecutor how the investigation of the alleged acts have been carried out, how the tough investigation, like how this tough investigation of the alleged acts have been carried out by the investigation agency of the International Crimes Tribunal. In conclusion, it has been asked by the learned prosecutor that the acts narrated in the formal charge, inclusive of the report of investigation, ostensibly constituted the offences under section 32A, 32A, 32G, 32H, 41, 42, 43 of the International Crimes Tribunal in 1973. It has ardently been submitted by the learned prosecutor. Pranam Devan Mr. Tajul Islam.